চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের মেঘালয় সিরিজের লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমরা প্রায় 1100 কিলোমিটারের উপরে কভার করব। তার সঙ্গে টোটাল 4টে স্টেটের উপর থেকে রাইড করে পৌঁছে যাব কলকাতা। রাস্তা সম্পর্কে পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। তবে এই রাইডটা আমার কাছে কিন্তু খুব একটা সহজ ছিল না। এই মেঘালয় রাইড আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। যেমন মেঘালয় রাইড শুরু হওয়ার আগে আমাকে প্রবলেমে পড়তে হয়েছিল, তেমন রাইড কমপ্লিট করে বাড়ি ফেরার সময়ও বড়সড় প্রবলেমে পড়তে হলো। তবে কথায় বলে না, সবকিছু যদি সহজেই পেয়ে যাই ব্যাপারটা ঠিক জমে না। চলো এই ভিডিওটাতে আমার প্রবলেমের সঙ্গে প্রবলেমের সলিউশনটাও কী করে হলো সেটারও গল্প থাকবে। ভিডিওটা তাহলে এনজয় করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের কিন্তু মেঘালয়তে শেষ দিন, মানে আজকে মেঘালয় ছেড়ে বেরিয়ে আসাম ছেড়ে বেরিয়ে একদম বেঙ্গলে ঢুকবো। আর বেঙ্গলে গিয়ে হয়তো শিলিগুড়িতে বা মাটিগাড়া বা যদি সময়ের জন্য মালবাজারও চলে যেতে হতে পারে, সময় যদি কম থাকে। তা কালকে যেখানে গেছিলাম ডাউকির রাস্তা কিন্তু প্রচণ্ড ধুলো, মানে আগের ভিডিও তোমরা দেখেছো যেটা। ফেরার পথে ডাউকি থেকে যখন ফিরছিলাম NH 206 আর 106 প্রচুর কাজ হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ধুলোবালি। ঠিক আছে, তো তোমরা এখন যারা যাবে একটুখানি দেখে শুনে যেও। আর চলো এখান থেকে তাহলে বেরিয়ে যাই। আজকে শিলংয়েই রয়েছি আমরা। আগের দিন যে হোমস্টেতে ছিলাম, ফাইন হোমস্টে, যেটা শিলং হচ্ছে গিয়ে লাবান পুলিশ বাজার থেকে একটু এগিয়ে। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে আমাদের কিন্তু সামনেই NH 6 ধরবো। NH 6 ধরে মেঘালয়ের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা পার করবো, জোড়াবাট, আর হচ্ছে গিয়ে ওইদিকে তারপরে NH 27 উঠবো। NH 27 উঠে তারপরে হচ্ছে গিয়ে একদম আসামে 12 পার করে একদম বেঙ্গলে ঢুকে যাবো। চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি। মেঘালয় আমরা এসেছি, এটা ডিসেম্বর মাস, মানে শীতকালে এসেছি পুরো। এবার সামনে আমার ইচ্ছা আছে, সেটা এখন তো হবে না, দেখো ওটা করতে গেলে পুরোপুরি পয়সা সাপেক্ষ ব্যাপার। এবার দেখো আমার তো সেরকম একটা ইনকাম নেই এখান থেকে ইনকাম নেই। আর এইখানে যে আমি যে তোমাদেরকে আর ভিডিও যে দেবো, তোমরা যে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করলে একটু উৎসাহ পাওয়া যায়। সে যাই হোক, সাবস্ক্রাইব করলে তাও টুকটাক করে টাকা পয়সা জোগাড় করে এইদিকে এসে তোমাদেরকে মনসুনে ঘোরানো যায়। মনসুনে মেঘালয় কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। উইন্টারে তো যা দেখলে তার থেকে মানে কয়েকশো গুণ সুন্দর হয়ে ওঠে। আর এই উইন্টারে যখন এসছি, এই উইন্টারে এসে দেখো এরকম রাস্তার পাশে কিন্তু চেরি ব্লসম যে ট্রি আছে, চেরি ফুল দেখো হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এগুলো পুরো মেঘালয় জুড়ে রাস্তার পাশে কিন্তু প্রচুর গাছ আছে এরকম। আর প্রত্যেকটা গাছে প্রচুর অসংখ্য পরিমাণে ফুল। দেখো বাঁদিকে দেখালাম, এবার দেখো ডান দিকে দেখো ভর্তি ফুল। ও জাস্ট দেখো ভিউটা দেখো। মেঘালয় থেকে বেরিয়ে যাচ্ছি, তার আগে তোমাদের একটুখানি জাস্ট দূরের ভিউগুলো দেখিয়ে দিই। কি অসাধারণ লাগছে। শিলং থেকে গুয়াহাটির ডিস্টেন্স প্রায় ধরে রাখো ওই 90 কিলোমিটারের আশেপাশে। ঠিক আছে, 90 কিলোমিটার থেকে একটু বেশি হবে। তা আজকে আমরা হয়তো 10 কিলোমিটারও পার করতে পারিনি, 5-6 কিলোমিটার পার করেছি। এখনও প্রায় 80-85 কিলোমিটার মতন বাকি আছে। তা চলো 80-85 কিলোমিটার এখন রাইড করে আমরা আসামে ঢুকবো, গুয়াহাটিতে। তারপরে বেরিয়ে যাবো সোজা শিলিগুড়ির দিকে। আমাদের ইচ্ছা ছিল যে কালকে, মানে যে ডাউকি থেকে ফিরে একদম ডাইরেক্ট গুয়াহাটিতে ঢোকার প্ল্যান, কিন্তু এত ঠান্ডা আর এত ধুলোবালি। ঠিক আছে, রাতও হয়ে গেছিলো, আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করার জন্য আমরা কালকে আবার শিলংয়ে থেকে যাই। যে হোটেলে ছিলাম, মানে যেই হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেতেই আবার উঠেছিলাম। ওয়াও, দেখো কি সুন্দর একটা গ্রিন পাহাড়ের ভ্যালি, অসাধারণ লাগছে। আর এইদিকে দেখো গাছ ভর্তি পুরো ফুল। দেখো আমরা এখন মেঘালয়ের যে প্রথম যে টুরিস্ট স্পট, যেটা তোমাদের প্রথম দেখিয়েছিলাম, উমিয়াম লেক কিন্তু বাহাতে। ঠিক আছে, উমিয়াম লেককে আমরা পার করছি। সম্ভবত উমিয়াম লেকটা পার করে আমাদের ডবল লেন রাস্তা পড়বে। আর ওইদিকে জাস্ট পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, লেকের ওইদিকের পাহাড়টা। আর এই উমিয়াম লেক কিন্তু তোমাদের ড্রোনের চোখে দেখিয়েছিলাম। ঠিক আছে, কি সুন্দর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা ভিডিও দেখোনি উমিয়াম লেকের ভিডিওটা কিন্তু দেখো। ঠিক আছে, মেঘালয় এন্টার করে আমরা কিন্তু উমিয়াম লেকে কিন্তু এসেছিলাম। আর বেশ সুন্দর জায়গাটা। দেখো আমরা এখন উমিয়াম ড্যাম পার করছি। আর এটা হচ্ছে কি উমিয়াম ড্যামের একদিকটা যেরকম
খালি, আর এইদিকে কিন্তু পুরোপুরি জল ভর্তি, ঠিক আছে, পুরোপুরি জল ভর্তি। আর আমরা উমিয়াম ড্যাম পার করলাম, বাঁদিকে আমাদের উমিয়াম লেক। উমিয়াম লেক বাঁদিকে আমরা পার করলাম, আর শিলং চলে গেছে, শিলং এয়ারপোর্ট চলে গেছে ডান দিকে, আর বাঁদিকে গুয়াহাটি। আর উমিয়াম লেক এত বড়, তোমাদের মেঘালয় যখন এন্টার করবে উমিয়াম লেক পুরো গোল করে ঘুরিয়ে তারপরে কিন্তু মেঘালয়টা এন্টার করাবে। যেমনটা বলেছিলাম তোমাদেরকে, উমিয়াম লেক পার করলে কিন্তু ডবল লেন রাস্তা চালু হয়ে যাবে। তা সেরকমই ডবল লেন রাস্তা কিন্তু উমিয়াম লেক পার করার পরে চালু হয়ে গেছে। আর রাস্তা তো খুব সুন্দর, খুব সুন্দর এই ডবল লেন রাস্তাটা। রাস্তার দুপাশে জাস্ট ভিউগুলো দেখো, কি অসাধারণ ভিউ, কি অসাধারণ ভিউ। মেঘালয় উমিয়াম লেক তো টুরিস্ট স্পটগুলো ওদিক দিয়ে ঢুকতে হয়, কিন্তু উমিয়াম লেক ছেড়ে যে বেরিয়েও এত সুন্দর সুন্দর গ্রিন ভ্যালি আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পাহাড়ের রেঞ্জ, এত সুন্দর সুন্দর গ্রিন পাহাড়ের রেঞ্জ, অসাধারণ অসাধারণ। আমরা এখন রয়েছি NH6, হ্যাঁ NH6-এ রয়েছি, যেটা পুরো একদম গুয়াহাটিতে গিয়ে মিশবে। চলো NH6 ধরে এগিয়ে যাচ্ছি। দেখো জাস্ট মেঘালয়, একদিকে চাঁদ দেখা যাচ্ছে আর একদিকে কিন্তু সূর্য, ঠিক আছে। আমি তোমাদের ফোনে জুম করে জাস্ট দেখাচ্ছি, দেখো। চলো একটা সুন্দর জিনিস তোমাদের দেখালাম, কিন্তু একদিকে চাঁদ আবছা হবে আর একদিকে সূর্য, অসাধারণ লাগলো, অসাধারণ লাগলো। ঘড়ির কাঁটা এখন বাজে 9:55, আর আমরা কিন্তু জোড়াবাড় থেকে প্রায় 19-20 কিলোমিটার মতন আগে আছি। জোড়াবাড় ঢুকতে দাও ধরে রাখো এখনো পর্যন্ত 10:15-20 তো বাজবেই, ঠিক আছে, 10:20, হ্যাঁ 10:20 হয়ে যাবে। 10টা পাহাড়ি রাস্তা তো 10:25-30 হয়ে যেতে পারে। আর যাই হোক, NH6-এর উপরে থেকে ড্রাইভ করছি, যত আসামের দিকে এগিয়ে যাচ্ছি মেঘালয়ের পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু এক এক করে সব শেষ হয়ে যাচ্ছে। আমরা আজকে শিলংয়ে ছিলাম, শিলং কিন্তু 5000 ফুট উঁচুতে, আর আবার নেমে পড়ছি এবার গুয়াহাটিতে, গুয়াহাটি 800 ফুট উঁচুতে সি লেভেল থেকে। তা যাই হোক, অনেকটা কিন্তু হাইট আমরা যে গেইন করেছিলাম যেমন আসার সময়, সেরকম কিন্তু পাহাড়ের উঁচু থেকে নিচে নামছি একবারে 5000 ফুট থেকে 800 ফুট, 800 ফুটের নিচেই নামবো, কারণ আমরা তো আজকে পুরো শিলিগুড়িতে গিয়ে থাকবো। দেখো জোড়াবাড় দেখাচ্ছে আর 16 কিলোমিটার। আর আমরা যত কিন্তু মেঘালয় থেকে বেরাচ্ছি তত কিন্তু আমাদের ওয়েদারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠান্ডা লাগছিল, এখন কিন্তু হালকা হালকা একটুখানি নর্মাল টেম্পারেচার দিকে আসছে। ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু হুট করে চেঞ্জ হয়ে যাবে। দেখো মেঘালয় থেকে ফিরছি কলকাতার দিকে, আর আজকে আমরা যাব গিয়ে শিলিগুড়ি। আর আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা NH6-এর উপরে। ঘড়ির কাঁটা এখন বাজে 10:13, আর আমরা জোড়াবাড় থেকে কিছুটা দূরে, আর গুয়াহাটি থেকে তাও ধরে রাখো 23 কিলোমিটার দূরে। আর এই NH6-এর উপরে রয়েছে। NH6-এর কিন্তু বাঁদিকটা মেঘালয়, এই পজিশনটা টোলটা পার করলাম জোড়াবাড়ের থেকে কিছুটা আগে, বাঁদিকটা মেঘালয় আর ডান দিকটা কিন্তু আসাম। তারপরে পুরোপুরি এটা যখন জোড়াবাড়টা যখন পার করব, পুরোপুরি আমরা কিন্তু আসামে ঢুকে যাব। চলো ফুয়েল আপটা করে নিই আমরা।
চলো আমাদের তাহলে তেল খাওয়ানো কমপ্লিট গাড়িকে। এবার বেরিয়ে যাচ্ছি জোড়াবাটের দিকে, জোড়াবাট পার করে গুয়াহাটি। পুরো একদম পুরো ফুল করে দিল পুরো তেলটা, একদম পুরো কানায় কানায়। আর এই পেট্রোল পাম্পটা কিন্তু ছিল মেঘালয়, আর ডান দিকে আসাম। তোমাদের আগে যেরকমটা বললাম, মেঘালয়ের ভোই ডিস্ট্রিক্ট, BHOI ভোই ডিস্ট্রিক্ট, আর ভোই নাকি ভয় যাই হোক এরকম একটা কিছু হবে। আর ডান দিকটা আসাম। আসামের কিছুটা গেলে কিন্তু NH6 গেলে কিন্তু আমরা গুয়াহাটিতে গিয়ে উঠবো। চলো দেখতে দেখতে কিন্তু আমরা জোড়াবাট চলে আসলাম। জোড়াবাট মানে পার করা মানেও কিন্তু মেঘালয়কে কিন্তু পার করে দেওয়া, আর টোল রোড কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। জোড়াবাট আমরা পার করে ফেলছি, তার মানে কিন্তু মেঘালয়কে আমরা পার করে ফেলছি। আমরা মেঘালয়কে ছেড়ে দিয়ে সোজা চলে যাচ্ছি গুয়াহাটির দিকে। গুয়াহাটি কিন্তু এখান থেকে 18 কিলোমিটার, আর পাহাড়ি রাস্তা, একটুখানি আঁকা বাঁকা পথ আছে, সেরকম একটা আঁকা বাঁকা পথ সেরকম একটা নেই, ঠিক আছে। স্নেক ভিউটা খুব সুন্দর, কিন্তু NH6 তোমরা যদি কখনো মেঘালয় যদি যাও, NH6 উপর থেকে যাবে। NH6 উপর থেকে চেষ্টা করবে হচ্ছে কি সকালবেলা, মানে দিনের আলো থাকতে থাকতে যাওয়ার মেঘালয়তে, শিলংয়ে যাওয়ার উদ্দেশ্যে। যদি দিনের আলো থাকতে থাকতে বেরাও, ওই স্নেক ভিউটি NH6 কিন্তু স্নেক ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর, খুব সুন্দর। তোমরা সেই স্নেক ভিউটি এনজয় করতে করতে পুরো ডাইরেক্ট শিলংয়ে কিন্তু ঢুকে যাবে। আর তুমি যত উচ্চতা তুমি গেইন করবে তত কিন্তু তোমার ঠান্ডাটা বাড়বে। এখন আমরা যেহেতু নামছি, আমাদের কিন্তু ঠান্ডা থেকে মোটামুটি নর্মাল টেম্পারেচার কিন্তু চলে আসছে। দেখো আমরা আসামে এন্টার করে কিন্তু NH6 ছেড়ে দিয়ে NH37 উঠেছি, ঠিক আছে। NH37 ধরে গুয়াহাটি পার করছি, আর রাস্তা পুরো একদম মাখনের মতন, পুরো পরিষ্কার, কোনো রকম গাড্ডা গড্ডা নেই, পুরো পরিষ্কার রাস্তা, প্লেন রাস্তা। রাইড করেও মজা পাচ্ছি। রাস্তার দুদিকে দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আসামের পাহাড়, কোনোটা মেঘালয়ের পাহাড়। চলো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাই। ঘড়ি ঘড়ি এখন বাজে 10:43, আর আমরা গুয়াহাটি পার করে কিন্তু যাচ্ছি জালুকবাড়ির দিকে। জালুকবাড়ি এখান থেকে দেখাচ্ছে 13 থেকে 14 কিলোমিটার মতন, আর এটা কিন্তু NH37। আর তোমরা যখন নেটে ম্যাপে মারবে তখন NH27 দেখতে পারবে, আর সাইনবোর্ডে কিন্তু NH37 দেখতে পারবে। এই NH37 বা NH27 পুরো ধরে একদম সোজা চলে যেতে পারবে শিলিগুড়ির দিকে। গুয়াহাটি শহর পার করছি আমরা, আর আমাদের কিন্তু ডান দিকে চলে গেছে কামাখ্যা, একদম নিচ দিয়ে ঘুরে যেতে হবে। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ব্রহ্মপুত্র নদ পার করব। দেখো গুয়াহাটি সিটি কিন্তু পুরো ডান দিক দিয়ে পুরো একদম ঘুরিয়ে ঢুকিয়েছে। আমরা শিলিগুড়ির সোজা চলে যাব, 465 কিলোমিটার দেখাচ্ছে। চলো দেখতে দেখতে আমরা ব্রহ্মপুত্র নদ পার করলাম। শিলিগুড়ি দেখাচ্ছে এখান থেকে প্রায় 462 কিলোমিটারের মতন। বেশ সময় লাগবে, বেশ সময় লাগবে। এখন বাজে প্রায় 12টা ছুঁই ছুঁই, 11:53 হয়েছে। আর আমরা কিন্তু মদনপুরের এখানে টোল প্লাজা আছে, টোল প্লাজা পার করছি। এটা আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে গিয়ে আসামে এন্টার করার পরে পেয়েছি কিন্তু আমরা। এটা কিন্তু NH31 মানে NH27। দেখলে তোমাদের যেটা বলছিলাম যে NH37 ওখানে লেখা ছিল বোর্ডে, এটা কিন্তু NH31 হয়ে গেল এখন। এটাই হচ্ছে গিয়ে নেটে তোমরা NH27। এই রোডটাই কিন্তু পুরোপুরি চলে গেছে পুরো ডালখোলার দিকে। এইটা ধরে গেলে তোমরা শিলিগুড়ি হয়ে একদম সোজা ডালখোলার দিকে চলে যেতে পারবে। আমরা এখনো NH27 এর উপর রয়েছি, আর এখনো পর্যন্ত আসামেই রয়েছি। 12 পার করতে এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে। 12 পার করলে আমরা বেঙ্গলে এন্টার করব। আর এই NH27 তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনো বলছি যে NH27 কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট হাইওয়ে বলতে পারো, ন্যাশনাল হাইওয়ে বলতে পারো, ঠিক আছে। আর এই NH27 কিন্তু গুজরাট থেকে শুরু হয়ে একদম গুজরাট থেকে শুরু হয়ে রাজস্থান, ইউপি, এমপি, বিহার, তারপরে বেঙ্গলে এন্টার করে আসামে এন্টার করেছে কিন্তু এই NH27। তা এই NH27 কিন্তু বেশ 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 বড়, ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট হাইওয়ে। আর সেখান থেকে রাইড করছি, রাইড করার মজাটাই আলাদা। ইস্টের সঙ্গে ওয়েস্টকে কিন্তু কানেক্ট করছে ইন্ডিয়ার, এটাকে কিন্তু তার জন্য ইস্ট ওয়েস্ট করিডোরও বলে।
আর সেই হাইওয়ে দিয়ে রাইড করছি, তার তো মজা আলাদা হবেই না। ওয়াও, জাস্ট গাড়িটা দেখো, ও কি সুন্দর মডিফিকেশন করেছে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। জ্যাকেট জ্যাকেট ঝুলছে, গাড়িটা কিন্তু বেশ দারুণ মডিফিকেশন করেছে, দারুণ মডিফিকেশন, হেভি লাগছে পুরো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমার জীবনের এরকম একটা শখ যে থার কিনবো, পুরো উপরটা পুরো খোলা যাবে, আবার আটকানো যাবে, নাহলে পরিস্থিতির শিকার হবো বৃষ্টিতে। বেশ ভালো লাগে আমার এই সমস্ত গাড়িগুলো। ও হো, দেখো NH-27 এর উপরে ব্রিজটা দেখো, অনেকটা সেই আয়রন ব্রিজের মতন লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। তবে আয়রন ব্রিজটা যেরকম লং আছে, এটা কিন্তু শর্ট, ঠিক আছে, মানে শুরু হতেই শেষ হয়ে গেল। আর এটা আসামে NH-27 এর উপরে আছে। আর এখান থেকে বঙ্গাইগাঁও এখনো তাও ধরে রাখো 75-80 কিলোমিটার, 80 কিলোমিটার তো হবেই। আজকের দিনের আমাদের চতুর্থ টোল প্লাজা, সম্ভবত জায়গাটার নাম গালিয়া, গালিয়া GALIYA, গালিয়া গালিয়া একই, ঠিক আছে, যাই হোক। চলো একদম বাঁ দিকে বাইক লেন ধরে নিলাম, আর গালিয়াতে যে টোল প্লাজা, সে টোল প্লাজা পার করছি NH-27 বা NH-31 এর উপরে। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:37, আর আমরা কিন্তু বঙ্গাইগাঁওতে ঢুকে পড়লাম। বঙ্গাইগাঁও তোমরা জানো যে ইন্ডিয়ান অয়েলের যে তৈল শোধনাগার, সেটা কিন্তু এই বঙ্গাইগাঁওতেই রয়েছে। আর এটা আসামে। NH-27 দিয়ে রাইড করছি। মেঘালয়তে যখন ছিলাম তখন তো প্রচুর ঠান্ডা লাগছিল, যখন শিলং থেকে বেরোলাম পুরো গা হাত পা কাঁপছিল। আর এখন NH-27 এর উপর দিয়ে রাইড করছি, সূর্যের আলো পুরো মুখে এসে লাগছে, গায়ে এসে লাগছে, গরম লাগছে মোটামুটি বেশ ভালোই। তবে উইন্টার সিজনে তুলনামূলক একটু গরম কম লাগছে, তবে গরম লাগছে, মোটামুটি গরম লাগছে, ঠিক আছে। দেখি যদি আজকাল যদি সুযোগ পাই, তাহলে হয়তো কোনো নাম না জানা নদীর পাড়ে বাইক নামিয়ে দেবো, নামিয়ে স্নানটা সেরে নেবো। দেখা যাক সামনে কি হয় না হয়, সব তো তোমরা দেখতেই পারবে। NH-27 তোমরা শিলিগুড়ি থেকে যখন ডালখোলা যাও তখন কি অবস্থা থাকে, সেই রাস্তার সঙ্গে এই রাস্তা, মানে এই দিককার NH-27 এর, ও আকাশ পাতাল তফাৎ। তবে কি এখন শিলিগুড়ি থেকে ডালখোলা রাস্তাটা এখন টুকটাক জায়গায় ঠিক করেছে, আর ঠিক হচ্ছে, কাজ চলছে বেশ জোর কদমে। আজকের দিনে আমাদের কিন্তু এটা 5 নম্বর টোল প্লাজা। 5 নম্বর টোল প্লাজা লেখা আছে ঢালা কি দাহালা পাড়া টোল প্লাজা, দাহালা, হ্যাঁ দাহালা পাড়া টোল প্লাজা। NH-27 এর উপরে 5 নম্বর টোল প্লাজা। মেঘালয় থেকে আমরা কলকাতার দিকে ফিরছি, আজকে গিয়ে শিলিগুড়িতে স্টে করব। তো শিলিগুড়িতে স্টে করার আগে, মানে শিলিগুড়ি যাওয়ার আগে, এটা 5 নম্বর টোল প্লাজা আমাদের। ডাহালাপাড়া টোল প্লাজা আমরা পার করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:46। বিজনি থেকে সম্ভবত দেখলাম 23 না 24 কিলোমিটার দূর আমার এখনো পর্যন্ত। আমরা এখন আছি আসামের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে, আর বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট পার করছি। তোমাদেরকে ড্রোন শটে আই নদীর ভিউ দেখাচ্ছি, আর আই নদীর উপর দিয়ে ট্রেন লাইন গেছে, রাস্তা গেছে, সব মিলেমিশে একাকার, সব দেখাচ্ছি ড্রোন থেকে। আর এবার হচ্ছে গিয়ে আই নদীতে ঠিক এরকম জল আছে, আর বাইক এখানে পার্কিং করে দিয়েছি। এবার এখানে স্নান করে নেবো, নাহলে বিরাট গরম লাগছে, আর স্নানটা সেরে নিতে হবে। যাই হোক, তা চলো স্নানটা করে তারপরে কিন্তু আবার রাইডে বেরোবো, চলো।
বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে রয়েছে, NH27 দিয়ে রাইড করছি। জাস্ট বাঁদিকে পাহাড়ের রেঞ্জগুলো দেখো, ডান দিকে পাহাড়, বাঁদিকে পাহাড়, খুব সুন্দর লাগছে। পুরো গ্রিনারি পাহাড়, সবুজ পুরো ঢাকা, সবুজে ঢাকা। ছোট ছোট পাহাড় প্রচুর রয়েছে কিন্তু বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে। তা সেগুলো দেখতে দেখতে আমরা রাইড করে যাচ্ছি NH27 এর উপর থেকে। আর সামনে কিন্তু কোকড়াঝাড় আসবে, কোকড়াঝাড়, তারপরে বারোবিশা আসবে, আর তারপরে কিন্তু আমরা বেঙ্গলে ঢুকবো। কলকাতা এখন বাজে 2:50 আর আমরা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট পার করছি। ডান দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু পুরো একদম গেলেফু চলে গেছে, ভুটান বর্ডার পড়বে, গেলেফু বর্ডার। আর সোজা চলে যাচ্ছি আমরা এখন NH27 ধরে কোকড়াঝাড় হয়ে বারোবিশা। আজকের দিনের কিন্তু আমাদের পঞ্চম টোল প্লাজা বলতে পারো, পঞ্চম টোল প্লাজা, শেষ পাড়া পার করে পঞ্চম টোল প্লাজা। আর এই টোল প্লাজাটার আশেপাশে কিন্তু চা বাগান দেখা যাচ্ছে। দেখো বাঁদিকে কিন্তু চা বাগান দেখা যাচ্ছে, ডান দিকেও চা বাগান দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। শিলিগুড়ি এখান থেকে তাও ধরে রাখো 270-72 কিলোমিটারের মতন এখনো বাকি আছে সম্ভবত, দেখে নিচ্ছি আমি। তাও সামনে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে কি লেখা আছে, শিলিগুড়ি, হ্যাঁ 235 কিলোমিটারের মতন বাকি। দেখো ডান দিকে কিন্তু অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, সম্ভবত সব ভুটানের পাহাড়। আর NH27 উপর থেকে রাইড করছি, দেখেও ভালো লাগছে। ডান দিকে কিছুটা দূর গেলে কিন্তু ভুটানের বর্ডার পড়বে, ভুটান পড়বে ডান দিকে। আর আমরা NH27 দিয়ে রাইড করছি, অসাধারণ লাগছে পাহাড়গুলো। ঘড়ি কাটা এখন বাজে 3:58 আর আমরা এখনো NH27 এর উপরে আছি। আর এটা হচ্ছে কি আমাদের নেক্সট টোল প্লাজা, যেটা হচ্ছে কি তেলিপাড়া সম্ভবত, হ্যাঁ তেলিপাড়া টোল প্লাজা। আর এটাই মনে হয় সম্ভবত আজকের দিনের আমাদের আসামের ভিতরে শেষ টোল প্লাজা। এরপরে হয়তো বারোবিশা পড়বে, বারোবিশা আর বেশি কিলোমিটার বাকি নেই, বারোবিশা পার করে আমরা বেঙ্গলে ঢুকে যাব। এটাই হয়তো সর্বশেষ টোল প্লাজা আসামের ভিতরে। ঘড়ির কাটা এখন বাজে 4:02, আমরা বারোবিশা উঠছি বলতে পারো, বারোবিশা উঠছি। আর বারোবিশা থেকে প্রায় 15 থেকে 18 কিলোমিটার দূর আছি। আর জাস্ট বাঁদিকে সূর্যটাকে দেখো, কিছুক্ষণ পরে সানসেট হয়ে যাবে পুরোপুরি। আর তার আগে সূর্যটার কালারটা দেখো, কি অসাধারণ সুন্দর লাগছে। যেমন সুন্দর লাগছে তেমনি আমার মুখে এসেও পুরো, চোখে এসেও পুরো পড়ছে। অসুবিধা নেই, আমি সানভাইজারটা নামিয়ে নিয়েছি, কোনো রকম প্রবলেম হচ্ছে না আমার। তবে সূর্যটাকে মারাত্মক লাগছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:07 আর আমরা কিন্তু আসাম ছেড়ে বেঙ্গলে কিন্তু এন্টার করছি, বারোবিশা পার করছি। আর কিছুটা গেলেই কিন্তু বেঙ্গল, পুরোপুরিভাবে বেঙ্গলের ভিতর ঢুকে যাবো আমরা। আর এদিকে কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমরা এন্টার করলাম। চলো NH27 দিয়ে আরও এগিয়ে যাই ধরে একদম শিলিগুড়ি পুরো। দেখো বেঙ্গলে ঢোকার পরে এটা কিন্তু আমাদের প্রথম টোল প্লাজা, গোয়াবাড়ি টোল প্লাজা। আর ওদিকে আসামের ছিল কিন্তু তেলিপাড়া টোল প্লাজা লাস্ট। আর আমাদের এদিকে বেঙ্গলে ফার্স্ট টোল প্লাজা হলো গোয়াবাড়ি টোল প্লাজা আমরা পার করছি একদম বাইক লেনে নিয়ে গিয়ে। চলো গোয়াবাড়ি টোল প্লাজা কিন্তু পার করে ফেললাম। আর এদিকে দেখো জাস্ট গাছের ফাঁক থেকে সূর্যটা উঁকি মারছে, সানসেট হবে ভাব। পুরো অরেঞ্জ কালারের একটা কমলা লেবু মনে হচ্ছে, কমলা লেবু, ঠিক আছে, পুরোপুরি একটা কমলা লেবু মনে হচ্ছে সূর্যটাকে দেখে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, একটুখানি এদিকটা একটু পরিষ্কার হোক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি অসাধারণ লাগছে, সুন্দর একটা অরেঞ্জ কালারের পুরো উজ্জ্বল কমলা লেবু। ওফ, অসাধারণ। পাহাড়গুলো দেখো, জাস্ট পাহাড়গুলো দেখো, পুরো সারিবদ্ধ দূরে পাহাড় চলে গেছে। অসাম লাগছে, অসাম। হালকা কুয়াশাচ্ছন্ন আছে,
যার জন্য কিন্তু পাহাড়গুলো মোটামুটি দেখা যাচ্ছে, খালি চোখে বেশ ভালো দেখা যাচ্ছে। আর একটু যদি পরিষ্কার থাকতো বা একটু যদি বেলার দিকে আসতাম তাহলে হয়তো পুরোপুরি পরিষ্কার দেখতে পেতাম পাহাড়গুলোকে। অসাধারণ লাগতো, অসাধারণ। আর এদিকে আলিপুরদুয়ার এন্টার করার পরে ডুয়ার্সে যে এন্টার করছি মোটামুটি বেশ একটা হালকা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। আর সামনের জাস্ট কালারটা দেখো, অরেঞ্জ হয়ে পুরো একদম রেড আর অরেঞ্জ যে মিক্সড করলে যেরকম কালার হয় সেরকম ঠিক কালারটা লাগছে। দেখো পুরো কি সুন্দর লাগছে, যেমন সূর্যটা লাগছে, সূর্য রশ্মিটা বেরিয়ে যে কালারটা সৃষ্টি করেছে সেই কালারটা কিন্তু আরো দুর্দান্ত লাগছে। লাইফের সেরা সানসেট আমি রাইড করতে করতে দেখতে চলেছি। ওফ কি সুন্দর লাগছে দেখো, ও অসাধারণ অসাধারণ। গড়িঘাটে এখন বাজে 4:32 আর আমরা শিলিগুড়ি থেকে প্রায় 185, হাসিমারা থেকে 44 কিলোমিটার দূরে। আর সানসেট প্রায় হবে হবে ভাব। দেখো সূর্যটা পুরো গোল গোল হয়ে গেছে, পুরো গোল। ওফ ওফ অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এইখানে কিছুটা রাস্তা একটু খারাপ আছে, কিছুটা রাস্তা একটু খারাপ, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে রাস্তা। যাই হোক, ভালো হলো যে সানসেট হওয়ার আগে রাস্তাটা কভার করে ফেলছি, ভাঙা রাস্তাটা কভার করে ফেলছি, এটা একটা শান্তি। ও হো 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 কি চাতা অবস্থা রাস্তার। এইখানে কিন্তু বেশ কিছুটা জায়গা দেখছি সিঙ্গেল লেন আছে আর ভাঙাচোরা রাস্তা। শেওড়াতলা আলিপুরদুয়ার সিঙ্গেল লেন রাস্তা কিছুটা, আর ভাঙাচোরাও কিন্তু রয়েছে বেশ। চলো আমরা পার করছি শেওড়াতলা আলিপুরদুয়ারের NH-27 ধরে। ও দেখো দেখো দেখো, জাস্ট দেখো সামনে পুরোপুরি পাহাড়ের রেঞ্জ। ও অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। মেঘালয়ের পাহাড় একরকম আর নর্থ বেঙ্গলের পাহাড় আরেক রকম। ও নর্থ বেঙ্গল মানে হচ্ছে ভালোবাসা, আমার কাছে ভালোবাসা। খুব তাড়াতাড়ি দেখা হবে। এখন মেঘালয় ঘুরলাম, এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি আবার নর্থ বেঙ্গলের সঙ্গে দেখা হচ্ছে। দেখো নর্থ বেঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ডান দিক বাদিকে পুরো চা বাগান শুরু হয়ে গেছে। হাসিমারা এখান থেকে প্রায় ধরো 35-36 কিলোমিটার মতন বাকি আছে। আর বেশ ভালো একটা ঠান্ডা কিন্তু দিচ্ছে, বেশ ভালো ঠান্ডা দিচ্ছে একটা। এতক্ষণ যখন আসাম থেকে রাইড করছিলাম সেরকম একটা ঠান্ডা পাইনি, গরম গরম লাগছিল। স্নান করার পরে তো আরও গরম লাগছিল, তবে এইখানে কিন্তু মোটামুটি বেশ ভালো ঠান্ডা দিচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 5:14 আর আমরা হাসিমারা পার করছি। হাসিমারা ডান দিকে চলে গেছে জয়গাঁও আর সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। আমরা সোজা শিলিগুড়ির দিকে যাচ্ছি। সবাইকে গুড মর্নিং। তোমরা কালকে দেখেছিলে যে আমরা কিভাবে মালবাজারে এসেছি। মালবাজারে এসে আমাদের যে চেনা যে হোটেলটা রয়েছে বৃন্দাবন লজ, সেখানে আমি উঠেছি। তা নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনের উপর শেয়ার করে দিচ্ছি, দেখে নিও। তোমরা চাইলে কিন্তু থাকতে পারো, রুমগুলো মোটামুটি ঠিকই আছে। একটা রাত কাটানোর জন্য যথেষ্ট। যারা বাইকার প্লাস যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছো তারা কিন্তু এখানে এসে থাকতে পারো। মালবাজার একদম স্টেশন বাস স্ট্যান্ড যেটা আছে, বাস স্ট্যান্ডের একদম কাছে। আর এদিকে আছে কি কালটেক্স মোড়ের কাছে এসবিআই ব্যাংকের ঠিক পাশে, ঠিক আছে? এসবিআই ব্যাংকের ঠিক পাশে। আর চলো এবার আমরা মালবাজার থেকে পুরো কলকাতার দিকে রওনা দিই। চলো ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করি। পুরোপুরি মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে। চলে আসলাম আমার মোটর ব্লগ সেটআপে। কালকে কিন্তু আমরা এই বৃন্দাবন লজে ছিলাম আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আবার কলকাতার দিকে। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, হরে কৃষ্ণা, জয় বজরংবলী। দেখো যেন রাইডটা যেন ঠিকঠাকভাবে কমপ্লিট করে বাড়ি ফিরতে পারি। চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম কিন্তু মালবাজার ছেড়ে শিলিগুড়ির দিকে। বাজে 6:56 আর আমরা মালবাজারটা যেই ছেড়েছি অমনি কিন্তু দুদিকে চা বাগানের
রেঞ্জ শুরু হয়ে গেছে, চা বাগান সারি সারিবদ্ধভাবে লাগানো। আর ডান দিকে দেখা যাচ্ছে দূরে পাহাড়, আর বাঁ দিক দিয়ে সূর্য উদয় হচ্ছে, উদয় হয়ে গেছে বলতে পারো, সানরাইজ হয়ে গেছে বলতে পারো। আর ডান দিকে দেখো কত সুন্দর পাহাড়ের রেঞ্জ, আর দূর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি জাস্ট তোমাদের মোবাইলে জুম করে দেখাই, দেখো কি অসাধারণ লাগছে। দেখো জাস্ট দেখো, পুরো বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা, কি অসাধারণ লাগছে। মালবাজার ছেড়ে জাস্ট বেরিয়েছি আর এরকম ভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ অসাধারণ। চলো আমরা কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। সামনে আরো গেলে হয়তো পরিষ্কার দেখা যাবে, তখন আবার দেখাবো তোমাদেরকে। অসাধারণ লাগছে, একটা সবুজ পাহাড়ের পিছনে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ লাগছে অসাধারণ। আর এটা জাস্ট মালবাজার ছেড়ে বেরাচ্ছি সে সময় দেখা যাচ্ছে একদম কাছ থেকে। চলো 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 আরো এগিয়ে যাই, ভালোভাবে দেখতে পাবো। NH-17 এর উপরে আছি, আর ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে রাইড করছি ডুয়ার্সের মধ্যে থেকে। সকালটা পুরো জমে গেল, সকালের রাইডটা পুরো জমে গেল। আর আজকে আমাদের কলকাতা ফিরতে হবে প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু 600 কিলোমিটার ধরে রাখো প্রায়, আর কম না কিন্তু, কম না, বেশ অনেকক্ষণ রাইড করতে হবে। তো চলো বেশি দাঁড়াবো না, বেরিয়ে যাই, যত সম্ভব হোক তাড়াতাড়ি কলকাতা ঢুকতে হবে আলো থাকতে থাকতে। কারণ বাইকটাও প্রবলেম করছে, ট্রিপের শুরুতেও প্রবলেম করলো, এখন ট্রিপটা শেষ করছি তখনও প্রবলেম করছে। আর সার্ভিসের সাইন দেখিয়ে দিয়েছে বাইক যদিও। তো যাই হোক, 10,000 কিলোমিটার এই ট্রিপটা দিয়ে আমার কমপ্লিট হয়েছে, আর তার জন্যই কিন্তু সার্ভিস সাইনটা দেখাচ্ছে। যাই হোক, এগিয়ে যাই আমরা কলকাতার দিকে, যেতে যেতে আরও কথা হচ্ছে। চলো দেখো, কালকে রাত্রেবেলা রাইডটা করিনি, রাত্রেবেলা রাইডটা করে শিলিগুড়ি যাইনি, তার একটাই কারণ, যেটা হচ্ছে গিয়ে, একটা না দুটো কারণ, যেটা হচ্ছে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর ক্যাপ্টেনের তো শরীরটা অলরেডি খারাপ হয়েই গেছে, কাশছে, মেঘালয়ের ঠান্ডা সহ্য হয়নি ক্যাপ্টেনের। আর এইদিকে বলতে পারো যে ডুয়ার্সের যে সৌন্দর্যতা, ওটা জাস্ট রাইডটা শুরু করতে করতে একটুখানি উপভোগ করব। আর যদি কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখাতে পারি, সেটারও একটা ইচ্ছা ছিল, তা সেটা হয়েছে, দুটোই সফল হচ্ছে ঠিকঠাকভাবে। আর চলো এবার তাহলে রাইডটা করে পুরোপুরি শিলিগুড়ি যাই, শিলিগুড়ি সেবক রোড হয়ে পুরোপুরি শিলিগুড়ি যাই, শিলিগুড়ি দিয়ে আমরা চলে যাব কিন্তু NH-27 ধরবো, NH-27 ধরে সোজা একদম ডালখোলা, ডালখোলা থেকে NH-12 ধরবো, 12 ধরে সোজা কলকাতার দিকে। NH-17 দিয়ে রাইড করছি। আর বাঁ দিকে দেখো কে আমাদের সাথে জয়েন করলো, তিস্তা, তিস্তা, নর্থ বেঙ্গলের সুন্দরী তিস্তা, তিস্তা নদী কিন্তু আমাদের সঙ্গে জয়েন করলো। আর ডান দিকে সুবিশাল পাহাড়, পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে NH-17 এর ডান দিক দিয়ে, ডান দিক বাঁ দিক পাহাড়, মাঝখান থেকে সুন্দরী তিস্তা বয়ে চলেছে। আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে করোনেশন ব্রিজ পার করব। সেবক দেখাচ্ছে এখান থেকে 2 কিলোমিটার, ঘড়ির কাঁটা এখন বাজে 7:46, আর আমরা কিন্তু করোনেশন ব্রিজ পার করছি। আর করোনেশন ব্রিজের আরেক নাম তোমরা জানো যে বাঘপুল বলে। করোনেশন ব্রিজ পার করা মানে কিন্তু সেবক কালীবাড়ি একদম কাছাকাছি চলে আসা। সেবক কালীবাড়ি কিন্তু আমাদের ডান দিকে পড়বে, বাঘপুল বলে তার কারণ হচ্ছে কি, এ দেখো এখানে কিন্তু এই করোনেশন ব্রিজে ওঠার সময় দেখবে দুদিকে যে মানে ওদিক দিয়ে যখন উঠবে আর এদিক দিয়ে যখন উঠবে, তখন এই দুখানা পাশে, করোনেশন ব্রিজের দুখানা পাশে দেখবে যে দুটো বাঘ রাখা আছে, ওর জন্য করোনেশন ব্রিজকে বাঘপুলও বলা হয়। আর চলো আমরা বাঘপুল বা করোনেশন ব্রিজ পার করলাম, ডান হাতে কিন্তু আমাদের সেবক কালীবাড়ি পড়বে। এবার দেখো দেখতে দেখতে কিন্তু সেবক কালীবাড়ি চলে এসছে, সেবক কালীবাড়ি ডান দিকে। আর আমরা সেবক কালীবাড়িকে ডান দিকে ফেলে রেখে সোজা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমাদের মেঘালয় সিরিজটা কিন্তু পরিপূর্ণতা পেল আসার সময়। এরকমভাবে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দর্শন করে মেঘালয় সিরিজটা যেন পুরোপুরি পূর্ণতা পেল। আর তার সঙ্গে ডুয়ার্সের চা বাগান তো রয়েছে বাড়তি পাওনা হিসাবে।
আর তার সঙ্গে সেবাকার এখানে এসে পাহাড়ের এত কাছাকাছি, ট্রিপ যেন পুরো পরিপূর্ণতা পেয়ে গেল। আর এই দেখো এই সেবাকার এখানে মানে এই করোনেশন ব্রিজটা পার করলে NH10 আর NH17 এই দুটো কিন্তু মিলনস্থল, কিন্তু এই এতক্ষণ পর্যন্ত NH10 কিন্তু সোজা চলে যাবে তোমার সিকিমের দিকে, গ্যাংটকের দিকে, আর NH17 চলে যাবে কিন্তু ডান দিকে মালবাজার চালসার দিকে, ডুয়ার্সের দিকে, যেটা গিয়ে NH27 গিয়ে আবার মিলবে। সেবকের রেলগেট পড়ে আছে, সেবকের রেলগেট পড়ে আছে, সম্ভবত ট্রেন পাস হবে। চলো তোমাদের ট্রেন দেখাবো এখন। আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়ি, মালবাজার, বামুনহাট, শিলিগুড়ি জংশন, বালুরঘাট, মালদা টাউন। চলো গেট উঠে গেছে, এবার বেরোনো যাক। ঘড়ির কাঁটায় প্রায় 8টা ছুঁই ছুঁই, আর আমরা সেবক পার করে আপাতত মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে আছি। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পার করছি আর শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। শিলিগুড়ি এখান থেকে বেশি একটা দূর না, শিলিগুড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শিলিগুড়ি টাউনে আমরা ঢুকবো না, সোজা কলকাতার দিকে বেরিয়ে যাব। মেঘালয়তে থাকার পরে নর্থ বেঙ্গলের কাছাকাছি হয়ে বেরিয়ে যাচ্ছি যে মনটা একটু খারাপ হয়ে গেছে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি আবার পাহাড়ের সঙ্গে দেখা হবে। পাহাড় মানে হচ্ছে কি আমার কাছে একটা ভালোবাসার জায়গা হচ্ছে কি পাহাড়। সত্যি মানে পাহাড় আমার এত যে ভাল লাগে, কেন ভাল লাগে এত জানি না। এখনো তো নর্থ বেঙ্গলের কত জায়গা দেখা বাকি, মেঘালয়তে যে গেলাম মেঘালয়তেও কত জায়গা দেখা বাকি রয়ে গেল। সব দেখতে হবে, পুরো পাহাড় এক্সপ্লোর করতে হবে। জানি এক জীবনে সেটা সম্ভব না, যতটা সম্ভব চেষ্টা করতে হবে। পাহাড়ের কাছাকাছি আসলে না প্রকৃতিকে একদম মানে নেচারকে একদম কাছ থেকে ফিল করা যায়, নেচারের একদম কাছাকাছি চলে আসা যায়। দেখো এই বন জঙ্গলের ভিতর থেকে রাইড করছি আর দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের রেঞ্জ, এখন জঙ্গলের জন্য যেটা ঢেকে গেছে, সত্যি অসাধারণ। আর সকালবেলা দেখো সব বাদরের দল রাস্তার পাশাপাশি দাঁড়িয়ে আছে, সব টুরিস্ট গাড়িগুলো যাবে। আর এরা কিন্তু একটু চাতক পাখির মতন খাবারের দিকে মানে টুরিস্ট গাড়ির দিকে তাকিয়ে থাকে, কখন কিছু খাবার ফেলবে সেই খাবার খাবে। যারা তোমরা ট্যুর করবে ঠিক আছে, এটা জানি না মানে আমার মনে হলো আমি বললাম, কেউ হয়তো বলে না এরকম। তোমরা যারা ট্যুর করবে নর্থ বেঙ্গলে যদি কখনো ট্যুর করো, এরকম বাদর ফাদর দেখলে না কিছু মানে গাড়ি থেকে খাবার ফেলে দিও, ঠিক আছে? মানে প্যাকেট ফেলো না, জাস্ট ওপেন খাবার ফেলে দিও। প্যাকেট ফেললে কী বলো তো, জায়গাটা নোংরা হবে। তোমরা একটু চেষ্টা করো এদেরকে খাবার দেওয়ার। এরা না এত মানে মায়াবী চোখ নিয়ে, ঠিক আছে, একটা নির্মম চোখ নিয়ে, মানে কি বলবো, এটা নির্মম বলা কি চলে? তোমরা ঠিক করো, নির্মম না, হ্যাঁ অসহায় চোখ নিয়ে এমনভাবে তাকিয়ে থাকে, একটা নিজেরই মায়া লাগে। আর তোমরা যখন এরকম যদি দেখতে পাও অবশ্যই কিন্তু কিছু খাবার দিয়ে হেল্প করো এদেরকে। ঘড়ির কাঁটা এখন বাজে 8টা 17, আর আমরা কিন্তু মহানন্দা যে ব্যারেজের
ব্রিজ রয়েছে, সে ব্রিজ কিন্তু পার করছি, মহানন্দা ক্যানেলের ব্রিজ পার করছি। আর মোটামুটি ট্রাফিক রয়েছে, সকাল 8:30 বাজতে যায়, ট্রাফিক তো হবেই। যে যার গন্তব্যের দিকে কিন্তু চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। টাইম হয়েছে 8:30, আর আমরা কিন্তু মাটিগাড়া পার করছি। এবার মাটিগাড়া থেকে আমরা যাব বাগডোগরা এয়ারপোর্টের দিকে, কলকাতার দিকে চলে যাব। কলকাতা এখান থেকে তাও ধরে রাখো 574-75 কিলোমিটার তো হবেই। টাইম হয়েছে 10টা, আর আমরা ইসলামপুর কিন্তু পার করে ফেলেছি। ইসলামপুরকে পার করে আমরা সোজা চলে যাচ্ছি কিষানগঞ্জ ডালখোলার দিকে। আর কলকাতা দেখাচ্ছে এখান থেকে প্রায় 484 কিলোমিটার মতন। চলো, আমরা কিন্তু NH27 ওল্ড NH31 এর উপরে রয়েছি। ঘড়ির কাঁটা এখন বাজে 11:25। আমরা কিষানগঞ্জ ঢুকছি। কিষানগঞ্জ থেকে আর কিছুটা দূরে বাইকে যে প্রবলেমটা মেঘালয় ট্রিপের আগে হয়েছিল, সেই প্রবলেমটা কিন্তু আবার দেখা দিচ্ছে। একটা ছোটো গ্যারেজে দেখিয়েছিলাম, ছোটো গ্যারেজটা কোনো রকম একটা করলো, কিন্তু তাও আওয়াজটা হচ্ছে, বলছে ওখানটা ক্ষয়ে গেছে, ওটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। এবার সামনে এনফিল্ডের শোরুম আছে কিষানগঞ্জে, যদি চেঞ্জ করি ওখানে গিয়ে দেখি আগে কথা বলে কি বলে, আর নইলে পুরোপুরি বাড়ি চলে যাব, দেখা যাক কি হয়। খুব চাপে আছি, পিছনের আওয়াজটা নিয়ে খুব চাপে আছি। কিষানগঞ্জের রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে আছি, আর এখানে দেখা গেল যে বাইকটা খুলে বিয়ারিংটা পুরো নষ্ট হয়ে গেছে, তা বিয়ারিংটা চেঞ্জ করছে খুব তাড়াতাড়ি। আমাদের ওদিকে আবার লেট হয়ে গেলো, 1টা ওভার হয়ে গেছে, 1:30 বাজতে যায়, 1:30টাও মনে বেজে যাবে, 2টোর দিকে হয়তো এখান থেকে বেরোতে পারবো। আর চলো, বুঝতে পারছি না কি করবো না করবো। তাহলে বাইকটা ঠিক হোক, বাইকটা ঠিক হওয়ার পরে বেরোচ্ছি, তারপরে কথা হচ্ছে। অ্যাট লাস্ট আমাদের বাইকের প্রবলেমটা কিন্তু শেষ হলো, আর আমরা এখন রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার থেকে বেরোচ্ছি কিষানগঞ্জের। অনেকটা পিছিয়ে বললাম 1:54 বাজে, এখন 1:54 বাজে, দেখাচ্ছে এখনো 10 ঘন্টা 13 মিনিট লাগবে। 453 কিলোমিটার, 453 কিলোমিটার, পুরো বল বিয়ারিংটা চেঞ্জ করতে হলো। আর আরেকটা যে ডান দিকের যে আমার ব্রেক লিভারটা যে খারাপ ছিল, ওই ব্রেক লিভারটাও চেঞ্জ করে নিলাম একবারে। আর এখন গাড়ি মোটামুটি ঠিক আছে, এখন মানে মোটামুটি ঠিক আছে। এর জন্যই বলছি যে যদি আবার কখনো প্রবলেম হয়, এত দূরের রাস্তা কি ঠিক করেছে মিস্ত্রি, যদি ভালো হয় তাহলে তো ভালো, সেটা বাড়ি যেতে যেতে বুঝবো যদি প্রবলেম যদি না হয়। আর যদি মিস্ত্রি যদি খারাপ হয় তাহলে তো প্রবলেম হবেই। এখন প্রথম কাজ থাকবে পেট্রোলটা ভরা, একদম পেট্রোল নেই। আমার যখন বাইক প্রবলেমে পড়েছিল, একদম আস্তে আস্তে করে আসলাম, তখনই পেট্রোলের সাইন দিচ্ছিল, আর এখন তো পেট্রোল ভরাতেই হবে। বেরাচ্ছি, চলো আমরা তাহলে কিষানগঞ্জ ছেড়ে NH27 এর উপর উঠে গেলাম। NH27 দিয়ে এখন সোজা চলে যাবো ডালখোলার দিকে। আর বহুত লেট হয়ে গেল, প্রায় 2টো বাজতে যায়, 2টো বেজে গেছে। আবার রাইডটা শুরু করলাম, সেই কত সকালবেলা বেরিয়েছি, আর এখন আবার রাইডটা কন্টিনিউ করছি। বহুত লেট হয়ে গেল, মাঝখানে বাইকটা খারাপ হয়ে বহুত লেট হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, সব কিছু নিয়েই তো চলতে হবে। প্রবলেম এসছে, প্রবলেমের সলিউশনও হয়ে গেছে। এবার চলো রাইড করে একদম সোজা কলকাতার দিকে। কিষানগঞ্জের পর থেকে রাস্তা পুরো খারাপ। কিষানগঞ্জের পর থেকে রাস্তা পুরো খারাপ। ওদিক দিয়ে যেমন এদিকে আসার সময়, মানে শিলিগুড়িতে যাওয়ার সময় তোমরা রাস্তা ভালো পাবে, এদিক দিয়ে ফেরার সময় কিন্তু ঠিক ততটাই খারাপ পাবে। এ বাবা, পুরো রাস্তায় ধুলোবালি করে দিচ্ছে রে। সামনে ভালো, হ্যাঁ ভালো রাস্তা, সামনে আবার ভালো রাস্তা। আজকের দিনে আমাদের নেক্সট টোল প্লাজা কিষানগঞ্জ পার করে NH27 এর উপরে সূর্যপুর টোল প্লাজা পার করলাম আমরা বাইক লেন দিয়ে। আর চলো, সামনে আমাদের মনে হয় ডালখোলা যাওয়ার আগে মনে হয় না আর কোনো টোল প্লাজা পড়বে। তবে কিষানগঞ্জের পরে কিন্তু বেশ অনেক জায়গায়
রাস্তা খারাপ রয়েছে। এবার কিষানগঞ্জের পরে অনেক জায়গায় রাস্তা খারাপ, এবার সূর্যপুর যে টোল প্লাজা আছে তারপরে দেখছি, তারপরেও মেবি খারাপ থাকতে পারে, কারণ আমি কয়েক জায়গায় দেখছি তাপ্তি মারা টোল প্লাজার শুরুতে না, ওর জন্য তাপ্তি মেরে রেখেছে, ভিতরেতেই গেলে বোঝা যাবে। টাইম হয়েছে 2:42 আর আমরা ডালখোলা পার করে এখন NH12 বা NH34 ওল্ড আর সেই হাইওয়েতে উঠে গেছি, ন্যাশনাল হাইওয়ে 12। এখন সোজা যাচ্ছি রায়গঞ্জের দিকে, মালদার দিকে। আর রাস্তা তো NH12 বরাবরই ভালো, ওদিকে কিষানগঞ্জে একটু প্রবলেম ছিল NH27-এ, আর এদিকে তো NH12 একদম পুরো মাখনের মতন। ঘড়ির কাটায় এখন বাজে 3:40। আমরা রায়গঞ্জে ঢোকার মুখে টোল প্লাজা পার করলাম, রায়গঞ্জ বাঁদিকে ঢুকে গেছে আর মালদা সোজা। আমরা রায়গঞ্জকে বাঁদিকে ফেলে মালদার দিকে এগিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন বাজে 4:43। আমরা মালদা টাউনকে ডান দিকে ফেলে রেখে সোজা এগিয়ে যাচ্ছি কালিয়াচকের দিকে। ফারাক্কা আসবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু, আর ফারাক্কার ওদিকটা পার করলে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে পড়বো। 4:43, বহুত লেট হয়ে গেছে। যদি গাড়ি ঠিকঠাক থাকতো এই সময় হয়তো বাড়ির কাছাকাছি। টাইম হয়েছে 5:19 আর আমরা সেই মালদা ডিস্ট্রিক্টে ঢোকার আগে যে টোল প্লাজা পেয়েছিলাম, তারপরে কিন্তু ফারাক্কা ঢোকার আগে টোল প্লাজা পেলাম। আর এখনো অনেকটা দূর, এখনো অনেকক্ষণ রাইড করতে হবে। কি ভেবেছিলাম আর কি হলো, সকাল সকাল বেরিয়ে ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো, কিন্তু তার হলো কই। এতক্ষণে বাড়িতে চলে গিয়ে রেস্ট নিচ্ছে হয়তো। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে শেষ হলো এখানে। হ্যাঁ, এরপরে আসবে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ দিয়ে আমরা পার হব। বাহ, মালদা ডিস্ট্রিক্ট পুলিশ একদম টোল প্লাজার কাছাকাছি দাঁড়িয়ে আছে। গুড জব। পয়সা তুলবে সব। টাইম হয়েছে 5:24 আর আমরা ফারাক্কা ব্যারেজের উপরে কিন্তু উঠে পড়লাম। বাহ, ফাঁকা আছে। আর কিছুক্ষণ পরে তো সব লরিগুলো সব চালু হয়ে যাবে। এমনিও লরি চলছে, লরির চাপটা কিন্তু আর কিছুক্ষণ পর থেকে বাড়বে, তখন বাইক চালানোটা মুশকিল হয়ে যাবে। তারপরে আবার বহরমপুর ফ্লাইওভার আছে, বহরমপুর ফ্লাইওভারে আবার ওইখানে রাস্তাটা খারাপ, আবার ফ্লাইওভারের উপরে রাস্তাটা খারাপ, ওইখানটাও গাড়িটা চালানো প্রবলেম হবে। পিছিয়ে যাবোই, সেই 11টা বেজে যাবে, হয়তো 11টা-12টা বেজে যাবে বাড়ি ঢুকতে। ফারাক্কা ব্যারেজটা যাই হোক ফাঁকা, এটা একটা শান্তি। যে কোনো একদিক দিয়ে ঠাকুর সান্ত্বনা দিচ্ছে। চলো, ট্রেনের দেখাও পেয়ে গেলাম ফারাক্কা ব্যারেজে। বাহ বাহ। আমি প্রত্যেকবারই কোনো না কোনো ট্রেনের ঠিক দেখা পাই। ভাগ্য এত ভালো। যাই হোক, কোনোদিনও এরকমভাবে মানে রাতের অন্ধকারে, ঠিক আছে এটা তো এখন সন্ধ্যা, যাই হোক রাতের অন্ধকারে এরকমভাবে ফারাক্কা ব্যারেজ আমি পার করিনি। প্রত্যেকবার সকাল সকালই পার করে যেতাম। ওদিক দিয়ে আসার সময় পার করতাম, এদিক দিয়ে যাওয়ার সময় পার করে, এদিক দিয়ে যাওয়ার সময় তো একদম সকাল সকাল পার করতাম, ওদিক দিয়ে আসার সময় আমরা কিন্তু সকাল সকালই পার করতাম, মানে আলো থাকতে থাকতে পার করতাম। এরকম অন্ধকার হয়ে যাওয়া অবস্থায় কখনো পার করিনি, আজকে সেটাও করতে হলো। চলো, আমরা তাহলে ফারাক্কা ব্যারেজ পার করলাম। 5:30 বাজে এখন, 5:30 বাজে ফারাক্কা ব্যারেজ পার করলাম। ওদিকটা ছিল মালদা ডিস্ট্রিক্ট আর এদিকে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেলাম। আমরা কিন্তু এখন আহিরন ব্রিজ পার করছি। আহিরন ব্রিজ প্রতিবার দিনের আলোতে দেখায়, এখন রাতের আলোতে দেখো উজ্জ্বল লাগছে বেশ। তবে লাইটিং করলে কিন্তু আরো বেটার লাগতো। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 6:30 আর আমরা কিন্তু মোরগ্রাম ক্রস করছি।
ডান দিকে রামপুরহাট, পানাগড়, বোলপুর, শান্তিনিকেতন ঢুকে গেছে। আর আমরা চলে যাচ্ছি সোজা। ঘড়ির কাঁটা এখন বাজে 7:56 আর আমরা এখন পলাশী পার করছি। সামনে এবার কৃষ্ণনগর, রানাঘাট, তারপরে কলকাতা। ঘড়িতে এখন বাজে 8:48 আর আমরা বেতুয়া রোড ঢোকার আগে ধুবুলিয়া রোড টোল প্লাজা পার করে এখন মায়াপুর পার করে কৃষ্ণনগর পার করতে চলেছি আর রানাঘাট কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি। আর এদিকে সেরকম একটা ঠান্ডা নেই। মেঘালয়তে যেরকম ঠান্ডা খেয়েছি আমরা, শিলংয়ে এত ঠান্ডা, শিলংয়ে 7, 8, 9 এরকম করে ঠান্ডা ছিল। এখানকার ঠান্ডা সেরকম একটা গায়ে লাগছে না। তারপরে নর্থ বেঙ্গলে আসার সময় টুকটাক ঠান্ডা ছিল, সকালবেলা তো সেই জন্য বুঝতে পারিনি। কালকে রাতে আমরা বুঝতে পেরেছিলাম যখন রাইড করছিলাম আমরা ডুয়ার্সের ভিতর থেকে যখন আমরা রাইড করছিলাম তখন আমরা বুঝতে পেরেছিলাম। আর এখানে সেরকম একটা ঠান্ডা লাগছে না আমাদের। মেঘালয় থেকে কলকাতা, শিলং থেকে কলকাতা, তার সর্বশেষ টোল প্লাজা হচ্ছে কি এইটা কল্যাণী টোল প্লাজা, যেটা হচ্ছে বড় জাগুলির আগে এই টোল প্লাজা। আর এইটা পার করছে, এইটা পার করার পরে জাস্ট কিছুটা রাস্তা ভালো পাবো, তারপরে কিন্তু NH-12 এর অবস্থা সন্তোষপুর পর্যন্ত, পুরো সন্তোষপুর মোড় পর্যন্ত খুবই খারাপ। ঠিক আছে, আর ওখানে একটু দেখে শুনে চালাতে হবে। তা আমি কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি। আর আরেকটা কথা, এই যে ট্রিপটায় কিন্তু টোটাল আমরা যখন ব্যাক করার সঙ্গে আমরা কিন্তু 4খানা রাজ্যকে কভার করলাম। এই ভিডিওতে কিন্তু তোমরা 4টে রাজ্যকে দেখলে। প্রথম হচ্ছে গিয়ে মেঘালয়, তারপরে আসাম, তারপরে বিহার, তারপরে বাংলা, তারপরে বিহার, তারপরে কিন্তু আবার পশ্চিমবাংলা। কিষানগঞ্জটা বিহারের মধ্যে পড়ে, তাই জন্য আমি বিহারটা বললাম। আর এই 4টে রাজ্যকে কিন্তু কভার করে আমরা অ্যাট লাস্ট পশ্চিমবাংলার কলকাতা এসে উঠলাম। চলো এবার তাহলে একবারে ভিডিওটা শেষ করি এখানে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। মেঘালয় সিরিজের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে দেখে আসো, তোমাদের বেশ ভালো লাগবে কিন্তু। তো একবারে তাহলে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখনও অনেকক্ষণ সময় লাগবে আমার, কিন্তু রাস্তা যেহেতু খারাপ তাই জন্য আমি ভিডিওটা করছি না। ভিডিও আর অন্ধকারে কী বা করবো, আমাকে চোখ খোলা রেখে মাইন্ডসেট রেখে ওখান থেকে ওই রাস্তাটা পার করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। যাই হোক, তাহলে গোপুরো আমি অফ করি, বাড়ি গিয়ে কথা হচ্ছে একবারে। আমরা কিন্তু আমাদের এইভাবেই মেঘালয় যে রাইড ছিল সেই মেঘালয় রাইড কিন্তু কমপ্লিট করলাম। আর কালকে এসছি প্রায় 10:30 বেজে গেছিলো, আর তার জন্য আর ভিডিও করা হয়নি। তা চলো, মেঘালয় রাইড কিন্তু আমরা এইভাবে কমপ্লিট করলাম। 4টে স্টেটকে কমপ্লিট করে আমরা মেঘালয় রাইড কিন্তু শেষ করলাম। আর এখন আরেকটা কথা বলার, যেটা হচ্ছে গিয়ে পরে কিন্তু আবার নতুন একটা কোনো রাইড নিয়ে, বিশাল বড়সড় একটা রাইড নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ ওই রাইডটা করার আগে তোমরা কিন্তু সেই মনে আছে নর্থ বেঙ্গলের ভিডিও আমরা কিন্তু দিতে বন্ধ করে মেঘালয়ের ভিডিও আগে চালু করেছিলাম। তা তোমরা এখন নর্থ বেঙ্গলের ভিডিও এনজয় করো, তারপরে আবার তোমাদেরকে নতুন রাইডের ভিডিও উপহার দেবো। তো চলো, মেঘালয় সিরিজগুলো কিন্তু সবকটা দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর মেঘালয় সিরিজটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসো। তাহলে চলো, বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।